নমস্কার, গল্পের শহর 11-এ আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে একটা ভালোবাসার গল্প, বলা বাহুল্য একটা ভালোবাসার পরিপূর্ণতা পাওয়ার গল্প। সমাজের উল্টো পথে গিয়ে ভালোবাসা পরিপূর্ণতা পাওয়ার গল্প। বিয়ে হয়ে যাওয়ার পর একটা মেয়ে কি ভালোবাসতে পারে অন্য কাউকে, বা একটা ছেলে কোনো বিবাহিত মেয়েকে ভালোবাসতে পারে কি করে, কীভাবেই তাদের ভালোবাসারা পরিপূর্ণতা পায়, এই নিয়েই আজকের গল্প, সুলেখা সান্যালের লেখা লজ্জাহর। তাহলে শুনতে থাকুন আজকের গল্প। সে কথা শুনে বন্ধুরা প্রথমে হেসেই অস্থির, শেষে চটে যায়। বলে কি প্রশান্ত, এমন ছেলে ধনে মানে রূপে গুণে সারা বাংলাদেশের যা জুড়ি খুঁজে পাওয়া কঠিন, সেই ছেলেটা কিনা। শুনে অবিশ্বাস হলেও কথাটা সত্যি। প্রশান্ত ভালোবেসেছে সেই কালো কুৎসিত হতচ্ছাড়ি একটা গরিব মেয়েকে, যার অপদার্থতা আর অযোগ্যতার জুড়ি খুঁজে পাওয়া ভার। শুধু ভালোবাসেনি, আবার জোর গলায় প্রশান্ত সে কথা ঘোষণা করেও বেড়াচ্ছে। শুধু ঘোষণাও নয়, সবাই চোখের সামনে দিয়ে নাকের ডগা দিয়ে সেই কুৎসিত মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিনেমায়, পার্কে, রেস্তোরাঁয়। কোন দিকে তার সঙ্গে কী অ্যাপয়েন্টমেন্ট আছে সে কথা বন্ধুদের বলে রাখতে দ্বিধা করছে না। আপত্তি তো ছিল না, বিয়ে করবেই তো। প্রশান্ত বিয়ে করবে না তো বিয়ে করবে 130 টাকা মাইনের কেরানি অনিমেষ, না তো সিভিল সাপ্লাইয়ে ছাঁটাই হয়ে যাওয়া বীরেশ্বর। বিয়ে তো প্রশান্তরই সাজে, কিন্তু হোক না যজ্ঞে যজ্ঞে, কেউ কি তাতে আপত্তি করবে? বরং তারাই তখন দিনক্ষণ দেখবে, দিন গুনবে। কে কি প্রেজেন্ট করবে সুন্দর প্রশান্ত ততোধিক সুন্দর বউকে, সেটাও 15 দিন আগে থেকেই ঠিক করবে তারাই। কিন্তু ছি, এ কি কাণ্ড! সবচেয়ে বেশি চোটে অনিমেষই, সে একেবারে খেপে গেছে। প্রশান্তর মায়ের চোখের জল সে ভুলতে পারছে না কিছুতেই। তিনি যে তার হাত ধরে মিনতি করে গেছেন ছেলেকে ওপর থেকে ফিরিয়ে আনার দায়িত্ব তাকে দিয়ে। বলে, ছো, পছন্দের বাহাদুরি আছে বটে তোর, মুখে বলতিস একটা অদ্ভুত কিছু করবি, সত্যি সত্যি করলিও তাই। প্রশান্ত একটু হাসে, রাগ দেখায়, তারপর শান্ত গলায় বলে, অদ্ভুতটা কি বলো? ভালোবাসার কি জাত বিচার আছে? আর আমি নিজেই কি জানতাম যে আমি ওকে অত ভালোবাসি? যা যা, বড় কথা বলিস নে। ওই মেয়েকে ভালোবাসি সে ভাবতে তোর লজ্জা হয় না? একটা কালো কুৎসিত মেয়ে, দেখিনি তাকে ভেবেছিস? ক্রমাগত পেছনে লেগে থেকে থেকে ও যে কি মোহে ফেলেছে তোকে, এখন বুঝছিস নে, পরে ঠিক বুঝবি। তবু সেই গা জ্বালানো হাসি হাসে প্রশান্ত। মোহটমোহ নয় রে, সেই অবস্থাটা পার হয়ে গেছি। আমার পেছনে ও লেগে থাকবে কি রে? আমি বরঞ্চ ডেকে ডেকে পাই না। যা মেয়ে, জোর করে জেনে না নিলে হয়তো কোনোদিন জানতেই পারতাম না ওর কথা। শেষে কোনোদিন হয়তো তোদের কথা মতো একটা কাউকে বিয়েই করে বসতাম। ভগবান বাঁচিয়ে দিয়েছেন। কথাটা মনে করে যেন সত্যিই শিউরে ওঠে প্রশান্ত, আর অনিমেষ অবাক বিস্ময়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। কথাগুলো যেন শুনেও বিশ্বাস হয় না। কি কুক্ষণেই যে আনন্দ মেয়েটাকে চ্যারিটি শোয়ে টিকিট বিক্রি করতে পাঠিয়েছিল প্রশান্তের কাছে। এখন তার রাগ হয় অনেক কথা ভেবে। নিজের বোনটা ছিল, বিয়ে পড়ছে, দেখতে সুন্দর, স্মার্ট, একটু মেলামেশা করতে পর্যন্ত দেয়া হয়নি। আসলে সে ভাবতেই পারেনি সে কথা। ভেবেছিল প্রশান্তের দৃষ্টিবোধহয় অনেক ওপরে তোলা। কিন্তু ছি, বোন অনিমার মতো তো দূরের কথা, শেষে ভালো লাগলো এমন একটা মেয়েকে যাকে অনিমেষও হয়তো বিয়ে করতে রাজি হতো কিনা সন্দেহ। প্রশান্তের ভাবে, ভঙ্গিতে, কথায়, বার্তায় এমন একটা শান্ত জেদ যে বেশ বোঝা যায় যে তার সংকল্প সে স্থির করে ফেলেছে। সেখানে আর কোনো মতেই হাত দেওয়া যাবে না। তবু শেষ চেষ্টা করতে হয়। বন্ধুরা সবাই তাকিয়ে আছে অনিমেষের মুখের দিকেই। চল, তোকে আমি এমন সব মেয়ের সাথে আলাপ করিয়ে দিচ্ছি, মিশে এর কথা মনে করতে তোর লজ্জাই হবে।
লজ্জা? লজ্জা কিন্তু প্রশান্ত অনিমেষে কথাতেই পায়। একটু হাসবার চেষ্টা করে বলে, ভাই, তোরা সত্যিই আমার হিতাকাঙ্ক্ষী। মেয়েটা কি পুতুল নাকি রে, যে তুই যা বলবি সেই কথা মতো চলবে? হ্যাংলার মতো শুধু শুধু মিশবে কারোর সঙ্গে? তুই চেষ্টা করে কী করবি বল, আমি শুনবো না। তাহলে তুই এই বিধবা মেয়েটাকে শেষ পর্যন্ত বিয়ে করবি? দিনও ঠিক করেছিস নাকি? বিধবা? এবার প্রশান্ত হো হো করে হাসে। ওকে দেখে তোর বিধবা মনে হচ্ছে? ও যে স্বামী আছে সে খোঁজটাও রাখিস না? এবার অনিমেষ বিস্ময় আর লজ্জায় যেন মুষড়ে পড়ে। বিধবাও নয়, স্বামী আছে বলছিস কি তুই? কেন মেয়েটা স্বামীর ঘর করে না সে খোঁজ নিয়েছিস? মাথা নেড়ে প্রশান্ত বলে, নিয়েছি, সে আমারই জন্য। এরপর আর কি বলবে অনিমেষ? এরপর আর কী বা বলার থাকতে পারে লোকের? হয় রাগ করে উঠে যেতে হয়, নয়তো স্তম্ভিত হয়ে থাকতে হয়। দুটো মিশ্রিত ভাব নিয়েই খানিক বসে থাকে অনিমেষ। তারপর উঠে যায় বটে, কিন্তু হাল যে সহজে ছাড়বে না এমন একটা ভাব ফুটে থাকে ওর চোখে মুখে। সেদিন অনেক রাত পর্যন্ত সেই হাল না ছাড়ার প্রতিজ্ঞা নিয়ে ঘুরে বেড়ায় বন্ধুদের বাড়ি বাড়ি। পরদিন সঙ্গে থাকে অক্ষয়, সুধীর, নীলকমল আর আনন্দ। বেশি লোক নিয়ে লাভ নেই। যারা ভালো করে কথা বলতে জানে, গুছিয়ে, ইমোশন দিয়ে, এমন সব লোক বেছে নিয়েছে অনিমেষ। খুব পুরনো গলিটার ততোধিক পুরনো মেয়েদের যে মেসটা, সেখানে মেয়েটা থাকে। তার দরজায় আনন্দ আর নীলকমল দাঁড়িয়ে থাকে। বিরক্ত হয়ে ভাবে, অনিমেষ আর অক্ষয় আর কতক্ষণ ধরে বোঝাবে? যদি হঠাৎ প্রশান্ত এসে পড়ে, সব জেনে নিলে সে কিছুতেই ক্ষমা করবে না ওদের, এটা নিশ্চিত। নীলকমলকে আনন্দ বলে, তোরাও ভাই আচ্ছা, না হয় একটা খারাপ মেয়ের একটা ভালো গতি হয়েই যেত, তাতে তোদের কী রে? বিয়েটা তো প্রশান্ত তোদের কাউকে করছে না। ওর যদি ভালো লেগে থাকে, আর মেয়েটা কিন্তু সত্যিই ভালো রে নীলু, এক অফিসে কাজ করি তো, গল্পে উপন্যাসে যা হতে পারে বাস্তব জীবনে সত্যি হলে মানুষ চটে কেন? কে জানি। নীলকমল সিগারেটে ধোঁয়া ছেড়ে বিরক্ত মুখে বলে, আসলে অনিমেষ এখন জ্বলছে নিজের বোনটার কথা ভেবে, আর অক্ষয়ের রাগ তার শালির জন্য। নইলে সত্যিই দেখ, প্রশান্তটা আমাদের এত ভালোবাসে, হয়তো এই নিয়ে এই সম্পর্কটা যাবে চুকে। অবশেষে অনিমেষ আর অক্ষয়কে আসতে দেখে খানিকটা আশ্বস্ত হওয়া যায়। ওদের পিছন পিছন আসছে মেয়েটাও। তাকে দেখে নিচু করে মাটির দিকে তাকিয়ে থাকে। ভেতর থেকে একটা অপরাধ বোধ কেবল পীড়াই দিচ্ছে, তাই সোজাসুজি কিছুতেই তাকানো যায় না। মেয়েটা কিন্তু তাকায়, আনন্দকে একটা নমস্কারও করে হাসি মুখে। কিন্তু হাসিটুকু যে জোর করে টেনে আনা, ওর শুকনো চোখ দুটোর পেছনে এক রাস জল যে থমকে থেমে আছে, তা বুঝতে পারবে না এত কম বোধশক্তি আনন্দের নয়। সেই বিষণ্ণ চোখ দুটো দেখেই বোঝা যায় যে জয় অনিমেষেরই হয়েছে। যাবার সময় দরজায় দাঁড়িয়ে সে বলে, তাহলে সেই কথাই রইল শিবানী দেবী, যেমন করে পারি এক সপ্তাহের মধ্যে একটা বাসা খুঁজে দেবই আপনাকে। দেখুন তো কাণ্ড, ভাবলেই অবাক হচ্ছি, পরিমলের স্ত্রী আপনি, এই কথাটা আগে জানতাম না, সত্যি অদ্ভুত। তারপর খানিকটা উদাত্ত গলায় বক্তৃতা দেবার মতো করে অনিমেষ সবাইকে শুনিয়ে বলে, শুনে রাখো তোমরা সবাই, যেমন করে পারো প্রাণপণ চেষ্টায় একটা বাসা খুঁজে বের করতেই হবে। সমস্যাটা কি ভয়ঙ্কর দেখেছ? একটা বাসার অভাবে দুটো মানুষ দুই ঠাঁই হয়ে রয়েছেন। উনি পড়ে আছেন এই এদো মেসে, আর আমার বন্ধুটিরও সেই অবস্থা। আপনি কিছু ভাববেন না শিবানী দেবী, ভার যখন নিলাম তখন ব্যবস্থা আমরা করবই। মেয়েটা আবারও হাসার চেষ্টা করে, আবারও নমস্কার করে, তারপর পিছন ফিরে ভিতরের দিকে চলে যায় একটা রুগ্ন অক্ষম লোকের মতো আস্তে আস্তে, যেন এক্ষুনি কোথাও বসে পড়তে পারলে সে বাঁচে। রাস্তায় নেমেই অনিমেষ বলে, ধ্যাৎ, যত সব রাবিশ কাজ এসে জোটে আমারই ঘাড়ে। অতগুলো মিথ্যে কথা বলতে হলো সকালবেলাটাতেই। ওর স্বামীকে তো চিনিই না,
নামটা কেবল জেনে নিয়েছিলাম প্রশান্তের কাছ থেকে, কিন্তু এতটুকু ধরতে পারল না মেয়েটা, একটা কথা পর্যন্ত জিজ্ঞাসা করলো না। দ্বিতীয় মিথ্যে হলো, সে ভাই বলতে গিয়ে আমার নিজেরই কেমন করতে লাগলো, স্রেফ বানিয়ে বলে দিলাম প্রশান্তের কথা। সে বলেছে আসলে সে মেয়েটাকে সে ভালোবাসে না, নেহাত নাছোড়বান্দা হয়, তাই সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরে। তারপর দিলাম এক ইমোশনাল বক্তৃতা, বড়লোকে খেয়ালি ছেলে, দুদিন একটু ইচ্ছে হয়েছে তাই মিশছে, ভালো মানুষই করছে। কিন্তু আপনি বিবাহিতা বুদ্ধিমতী মেয়ে, আপনি কেন ওকে প্রশ্রয় দেবেন? আনন্দ বলে, বক্তৃতা তো দিলি বুঝলাম, কিন্তু শিবানী কি বলল তাই বল না। একটা কথাও বলেনি, মাথা নিচু করে কেবল শুনে গেল চুপ করে। তারপর যখন বললাম পরিমল আমার বাল্য বন্ধু, সেই আমাকে পাঠিয়েছে শিবানীকে ফিরে যাওয়ার কথা বলতে, তখন জানিস ভাই, বলতে গিয়ে অনিমেষও যেন থমকায়। এমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো যে আমার সারা শরীরটাই যেন কাঁপুনি ধরে গেল। মনে হলো সমস্ত মিথ্যেটা যেন ধরা পড়ে গেল তখনই। তারপরেই কিন্তু মেয়েটা হেসে ফেলল। বেশ, উনি যদি বলে থাকেন যে বাসাটা একমাত্রই সমস্যা আর আপনারা সত্যি সত্যি তার বন্ধু হন, তবে দিন একটা বাসা ঠিক করে দেখব আর একবার। বলতে বলতে সেই যে চুপ করে গেল, আর একটা কথাও বলল না। যা হবার হলো। যার ভয়ে বাড়ি ছাড়া হয়ে দুদিন ধরে এখানে ওখানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে অনিমেষ, অনেক রাত্রে বাড়ি এসে শোনে সেই লোকটাই তাকে বারে বারে খুঁজে গেছে। প্রশান্ত এ বাড়িতে কখনো একবার আসাটাই সবার পক্ষে একটা আলোচনার ব্যাপার। সেই প্রশান্ত পাগলের মতো কড়া নেড়ে নেড়ে বারে বারে খুঁজে গেছে তাকে। শেষে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছে ওর আসার অপেক্ষায়। আবার এসেছে খুব ভোরে পুলিশের মতো। কি জানে কেমন করে যেন বুঝেছে যে সেই সময়টা আর পালিয়ে থাকতে পারবে না অনিমেষ। একটা ময়লা পাঞ্জাবি, উস্কো খুস্কো চুল আর রাত জাগা চিহ্ন নিয়ে হাজির হয়েছে। অনিমেষের জামার কলার চেপে ধরে হিড়হিড় করে টানতে টানতে প্রশান্ত তাকে সামনের পার্কে নিয়ে যায়। অনিমেষ বলে, আরে ওরে ছাড় ছাড়, ব্যথা লাগছে। দাঁতে দাঁত চেপে প্রশান্ত বলে, ব্যথা? তোর আবার ব্যথার বোধ আছে নাকি রে? নাকি নিজের ব্যথাটাই বুঝতে শিখেছিস কেবল? বেঞ্চে বসে পকেট থেকে চিঠি বার করে দেখায় প্রশান্ত। তার সেই শান্ত হাসি যেন কোথায় চলে গেছে। হিংস্র নিষ্ঠুর হয়ে গেছে মুখ। শক্ত করে হাত চেপে ধরে অনিমেষের, এসব কি? আমি ওকে দয়া করি? আমি ভালোবাসি না? এই চিঠি আমাকে লিখলো কেন? হস্টেল ছেড়ে চলে গেছে কেন? অফিসে আসে না, কোথায় গেছে? বল শিগগিরই, নইলে তোকে গুলি করে মারব। তার চোখ মুখ দেখে সে কথা বিশ্বাস হয় না অনিমেষের। সে ঢোক গিলে বলে, কোথায় গেছে আমি কি জানি না, কিন্তু শিগগিরই ওরা বাসায় যাবে, দুজনে এটুকু জানি। তারপর প্রশান্তের কাছেও সেই পুরনো মিথ্যে কথাটাই বলে। আগে জানতাম না, জানিস ওর স্বামী পরিমল আমাদের দেশেরই ছেলে, এককালে বন্ধুত্বও ছিল। ছেলেটা তো বেশ ভালো বলেই জানতাম। ওর কাছ থেকেই শুনলাম আসল ব্যাপারটা। মেয়েটাই আসলে ভালো না রে। স্বামীর সঙ্গে রাগারাগি করে পাতার সংসার ছাড়ে যে মেয়ে, সে আর ভালো হতে পারে? সব কথা শুনছে কি না প্রশান্তের মুখ দেখে তা বোঝা যায় না। সে কেবল বারে বারে একটা কথাই বলে, তুই শুধু কোথায় আছে বলে দে, আর কিচ্ছু চাই না। অনিমেষেরও যেন জেদ চেপে গেছে। সে বানিয়ে আরেকটা মিথ্যা কথা বলে, আমি কি জানি, তবে কাল পরিমল বলছিল ও নাকি বাসার খোঁজ পেয়েছে, হয়তো সেই নতুন বাসায় উঠে গেছে দুজনে। আচ্ছা দাঁড়া, আর যেমন করে পারি পরিমলের সঙ্গে দেখা করে ওদের ঠিকানা জেনে তোকে জানাবো, কেমন? এখন বাড়ি যা। কি চেহারা করেছিস রে? প্রশান্ত সেই কথায় কোনো কান দেয় না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলে, শিবানী তবে তার স্বামীর কাছেই ফিরে গেছে বলছিস? সত্যিই কি পরিমলকে ভালোবাসে? ভালোবাসে মানে? অনিমেষ যেন ঝাঁপিয়ে পড়ে প্রশান্তের বলা কথাটার ওপর। দেব তোর সাথে আলাপ করিয়ে ছেলেটাকে, দেখিস কত উদার তার মন,
কতবার কত অন্যায় সে ক্ষমা করে গেছে, করবি আলাপ? প্রশান্ত জ্বলে জ্বলে ক্ষয়ে যাওয়া মোমবাতির শেষ টুকরোটার মতো হঠাৎ যে জ্বলে উঠে এক মুহূর্তের জন্য বলে, তাই দে। শুধু ওর সঙ্গে নয়, সেখানে যেন শিবানীও থাকে। তোরা আমার সব বন্ধুরা থাকবি। আমি সব কথা সামনাসামনি শুনতে চাই, ওর চোখের দিকে তাকিয়ে। আর একটু থমকায় প্রশান্ত। একটা কান্না মেশানো ভাঙা ভাঙা স্বর যেন বেরোতে চায় না গলা দিয়ে। সেদিন অনিমাকেও আনিস সঙ্গে করে, বুঝলি? তোর ইচ্ছেই দেখি পূর্ণ করতে পারি কি না। অনিমেষ লজ্জিত মুখে বোকার মতো একটু হাসে, বলে, বন্ধুত্বের অনেক জ্বালা রে শান্ত, কিন্তু এটা তুই একদিন না একদিন স্বীকার করবি। প্রশান্ত সেই সকালবেলাকার শিশিরে ভেজা বেঞ্চিখানার ওপরই লম্বা হয়ে শুয়ে পড়ে বলে, তুই বাড়ি যা অনিমেষ, আমি এখানে একটু শুয়ে থাকি বরং। সে কি রে, এখানে শুবি কি? নিজের বাড়ি না যাস, আমাদের বাড়ি চল অন্তত। সারা রাত তো ঘুমোসনি মনে হচ্ছে, ঘুমিয়ে থাকিস। প্রশান্ত কিন্তু একটা কথারও উত্তর দেয় না। অনিমেষের হাজার ডাকাডাকি টানাটানিতেও সে ওঠে না। সে কেবল নিজের মনে বিড়বিড় করে বলে, তবে যে বড় গলায় বলেছিলাম আমি ভুল করিনি, সে কিসের জোরে? কেন কেন? কটা মিথ্যা কথা বললেই তার পাকে পাকে জড়িয়ে পড়ে অনিমেষ বেচারিকে ছুটোছুটি বড় কম করতে হয় না কটা দিন। যে পরিমলকে সে জন্মে দেখেনি তার ঠিকানা খুঁজে বের করতে তার 3 দিন অফিস কামাই করতে হয়। তারপর তাকে বোঝানোর পালা আছে, শেখানোর কষ্ট আছে। শিবানীর খোঁজটা পেতেও তাকে কম কষ্ট করতে হয় না। আর রাগ হয় বন্ধুদের ওপর। অদ্ভুত নিষ্ক্রিয় উদাসীন্যে সরে দাঁড়িয়েছে সবাই, যেন সব দায় তারই একার। বোনের কথা ভেবে সত্যি সে এতদূর এগোয়নি, এখন অবশ্য ভাবছে। আর সে কথাটাও মনে করিয়ে দিয়েছে প্রশান্তই, নইলে সে কি ভাবতে সাহস পেত? ঠিক দিনে ঠিক সময়ের আগেই সাজানো চেয়ারগুলোতে একটা জেদি ঘোড়ার মতো ঘাড় শক্ত করে এসে বসে আছে প্রশান্তই সবার আগে। এমনকি সমস্ত ব্যাপারটা যার উৎসাহে ঘটতে চলেছে সেই অনিমেষ পর্যন্ত অনুপস্থিত। এক পেয়ালা চা চেয়ে নিয়ে প্রশান্ত চামচ দিয়ে এতক্ষণ ধরে নাড়ছে। দেখলে মনে হয় ওর মধ্যেকার চিনির দানা কটাকে যেন কিছুতেই গলাতে পারছে না। যেন চায়ের পেয়ালা চেয়ে নিয়েছে প্রশান্ত অনন্তকাল ধরে নাড়বার জন্য, চা খাবার জন্য নয়। আরও একজন এসেছে, চুপ করে বসে থেকে লক্ষ্য করছে প্রশান্তকে। সে অনিমেষের বোন অনিমা। প্রশান্তের মুখের দিকে তাকিয়ে তার কেমন কষ্ট হতে থাকে, বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তবু হাসবার চেষ্টা করে সে বলে, প্রশান্তদা, চাটা অতক্ষণ ধরে নাড়ছেন, ঠান্ডা হয়ে গেল যে। এতক্ষণে প্রশান্তরও যেন হঠাৎ খেয়াল হয় যে তার সামনে বসে আছে অনিমেষের বোন, সেই তাকে আসতে বলেছিল। লজ্জিত হয়ে কাপটা মুখের কাছে তুলে আবার নামিয়ে রেখে সে কি যেন একটা ভাবে। তারপর হঠাৎ একসময় আনাড়ির মতো বলে বসে, অনিমা, তুমি শিবানীকে দেখেছো কখনো? কোনো দিন? ঘাড় নেড়ে অনিমা বলে, না, কিন্তু আনন্দদা বলেন খুব ভালো মেয়ে। ভালো? প্রশান্ত হাসবার চেষ্টা করে। হ্যাঁ, ভালো। শুধু ভালো নয়, ওকে আমার মনে হচ্ছিল ভারী সুইট, প্লিজিং। জানি না সেটা কেন। মনে হয়েছিল ওকে ছাড়া আমি এতদিন ছিলাম কি করে। তুমি জানো না অনিমা, ও আমাকে কেমন করে পাল্টে দিয়েছে। অনিমারও চোখ ছলছল করে। সে মৃদুস্বরে বলে, জানি, আগেও তো আপনাকে দেখেছি। তারপর সামনে সরে এসে বন্ধুর কানে কানে বলার মতো করে সে বলে, প্রশান্তদা, আমি বলি কি আপনি চলে যান। এত লোকের সামনে শিবানীদিকে অপমান নাই বা করলেন, কৈফিয়ত নিতে হলে আপনি নিজে নেবেন। না। প্রশান্ত হঠাৎ শক্ত সোজা হয়ে বসে বলে, না, আমার সমস্ত বিশ্বাস আর নির্ভরতার অপমান যে করতে পেরেছে
সেই অপমানের খানিকটা ভাগ তাকে নিতে হবে বই কি। এই চকচকে আলো নিচে বসিয়ে ওকে অপমান করে দিশাহারা করে দেব, অথচ পালাতেও দেব না। দেখব তখন কেমন লাগে। নিষ্ঠুর অভিমান ভরা সেই থমথমে মুখ আর অনিমেষের সঙ্গে আরও কয়েকজনকে আসতে দেখে অনিমা বাধ্য হয়ে চুপ করে থাকে। কেবল তার ব্যগ্র দুই চোখ মেলে সে বাইরের দিকে তাকিয়ে থাকে সেই মেয়েটাকে দেখবার অপেক্ষায়। সে কেমন কেমন সে মেয়ে। অবশেষে সেও আসে। তাকে দেখে চমকায় অনিমা, যেন ঝড়ে ভেঙে পড়া গাছটা পড়তে পড়তে কোনো মতে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রতি মুহূর্তে আশঙ্কা করছে পড়ে যাবার, অথচ হাত বাড়িয়ে কোনো অবলম্বনও পাচ্ছে না। পরিমলের পাশের খালি চেয়ারটা দেখিয়ে অনিমেষ তাকেই উচ্চকণ্ঠে অভ্যর্থনা জানায়। আসুন আসুন, পরিমল তো কিছুতেই ভেতরে ঢুকবে না, এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিল আপনারই জন্যে। শুনে মেয়েটা একবার কেবল তার ভীরু ভীরু চোখ দুটো তুলে পরিমলের দিকে তাকায়। পরিমল তখন নিচু গলায় প্রশান্তের সঙ্গে কি কথা বলছে চেয়ারে কাত হয়ে, আর লক্ষ্য করলে বোঝা যায় প্রশান্তের কানে তার এক বর্ণও ঢুকছে না। সে মনোযোগটাকে অন্যদিকে দিয়ে রেখেছে ইচ্ছা করে। অনিমাই হাত বাড়িয়ে কাছে টেনে নিয়ে তার পাশের চেয়ারখানায় বসায় শিবানীকে। হাতখানা ধরাই থাকে হাতের মধ্যে, ঠান্ডা ঘামে ভেজা একখানা হাত। নিজের চেয়ার থেকে ঝুঁকে পড়ে শিবানীর কানের কাছে মুখ নিয়ে সে বলে, শিবানীদি, প্রশান্তদা সভা ডেকে আপনাকে অপমান করুন আর যাই করুন, আসলে এত ভালোবাসা আর কোনো মেয়ে বোধহয় পায়নি। শিবানী, আপনি নিজেও বোধহয় তা জানেন না। শিবানী একটা মুহূর্ত কেবল এই অপরিচিত মেয়েটার দিকে বিস্ময়ের দৃষ্টি নিয়ে তাকায়। তারপরই তার ঠোঁট দুখানা থরথর করে কেঁপে ওঠে। মনে হয় এক্ষুনি সে উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়বে, কিন্তু আশ্চর্যজনকভাবে নিজেকে সংযত করে ফেলে মেয়েটা। একগাদা খাবার এসেছে অনিমেষের অর্ডার মতো, সেগুলো ছড়ানো রয়েছে যার যার সামনে, কিন্তু তার একটাতে কেউ হাত দেয়নি। আনন্দ, নীলকমল, অক্ষয়, সুধীর সবাই নিস্তব্ধ। সেই নিস্তব্ধতা সহ্য করা বড় কঠিন। বাইরে থেকে দেখলে মনে হয় এক টেবিলে খাবার আর খান আষ্টেক চেয়ার দখল করে এরা যেন মৃত মানুষের শোকে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে। অনিমেষই প্রথম সেই নিস্তব্ধতা ভাঙে। সে হাসি মুখে কাঁটা চামচ তুলে নিতে নিতে বলে, আগে খাওয়াটা সেরে ফেলো না সবাই, হাত গুটিয়ে বসে থেকে লাভ কি? আর অত গম্ভীর হওয়ার কোনো কারণই নেই। আমরা এখানে মিলিত হয়েছি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে, একটি দম্পতির সুখী জীবনের প্রতিষ্ঠার জন্য। তাদের মধ্যে মাঝখানে কিছু ভুল বোঝাবুঝির ফলে একটা অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বটে, কিন্তু আজ সেটা কেটে যাবে। তারা আবার ফিরে যাবেন তাদের জীবনে। কথাগুলো বলতে বলতে অনিমেষ নিজেই অবাক আর অভিভূত হয়ে যায় তার বাগ্মিতায়। বলতে বলতে তারও চোখ আবেগে ছলছল করে ওঠে, কিন্তু তবু কেউ কাঁটা চামচ হাতে তুলে নেয় না। কেবল প্রশান্ত অনর্গল সিগারেট খেয়ে চলে আর কাঁপা কাঁপা আঙুলে অনবরত সিগারেটে কল্পিত ছাই ছাড়ে। শেষ চেষ্টার মতো অনিমেষ আবার বলে, এখানে সেই দম্পতি উপস্থিত আছেন। শ্রীমতী শিবানী দেবী ও পরিমলবাবু দুজনেই তাদের কথা বলুন, তাহলে যে অবাঞ্ছিত ঘটনাটি ঘটেছিল সেটা এখান থেকেই পরিষ্কার হয়ে যাবে, এবং আমরা আশা করব শ্রীমান প্রশান্ত এরপর নিশ্চয়ই প্রশান্ত মনে বাড়ি ফিরে যাবে। অনিমা হঠাৎ অস্ফুট গলায় আর্তনাদ করে ওঠে, উফ দাদা, তোমার পায়ে ধরছি, তুমি থামো। সে কথা কানও দেয় না অনিমেষ, বলে, বলুন পরিমলবাবু আপনার কথা। পরিমল চমৎকার কথা বলে, এমন পরিচ্ছন্ন করে গুছিয়ে সে কথা বলে যেন সবাইকে গল্প শোনাচ্ছে। শান্ত হাসি মুখে শিবানীর বিবাহিত জীবনে প্রশান্তই যে প্রথম নয়, সে কথাটা এমন চমৎকার করে বর্ণনা করে সে বলল যে কথা বলার শেষে সবাই ক্রুদ্ধ চোখে শিবানীর দিকে তাকায়। পরিমল অবশ্য সেসবের জন্য কোনোদিন স্ত্রীর ওপর অধিকার খাটাতে যায়নি।
ক্ষুব্ধ হয়নি, বরাবরের মতোই স্বাধীনতা দিয়েছে। কিন্তু প্রশান্তর ব্যাপারের পর থেকে সে স্বভাবতই স্ত্রীকে আর প্রশ্রয় দিতে রাজি না হওয়ায় শিবানী তাকে ছেড়ে চলে যায়। কিন্তু প্রশান্তই যখন তার ভুল বুঝতে পেরেছে আর শিবানীও যখন রাজি আছে পরিমলের কোনো দ্বিধা নেই শিবানীকে ফিরিয়ে নিতে। কেবল তার আগে শিবানী একবার নিজের কথা বলুক, প্রশান্ত যা যা শুনতে চায়। পরিমলের মনে হয় তাতেই শিবানীর চরিত্রে একটা মস্ত বড় সংশোধন হয়ে যাবে, গ্লানিও কেটে যাবে। কৈফিয়ত দিক কেন সে প্রশান্তের কাছে সত্য গোপন করেছিল, বিবাহিতা মেয়ে হয়ে কেন সে সব দিক বিবেচনা করেনি। অনিমেষ বলে, বলুন শিবানী দেবী, পরিমলের কথার উত্তরে প্রশান্তকে সব শুনিয়ে দিন, ভীষণ ক্ষেপে আছে। যাদের উদ্দেশ্যে এত কথা তাদের একজন এবার সিগারেট ছেড়ে মাথার চুলগুলো মুঠো মুঠো করে যেন ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। আর আসামির কাঠগড়ায় আটকে পড়ার মতো চেয়ারের সমস্ত শরীরের ভারটা দিয়ে হতচৈতন্যের মতো মেয়েটা বসে আছে। তার পাংশু মুখ, তার চোখ দুটোর দিকে তাকালেও বোঝা যায় না সব কথা তার কানে যাচ্ছে কি না। অনিমেষ বলে, বলুন এসব কি মিথ্যে? খুব আস্তে আস্তে মাথা নাড়ে মেয়েটা। বন্ধ করা ঠোঁটের ফাঁক দিয়ে একটা মাত্র শব্দ বেরিয়ে আসে, না। না! সবাই যেন একসঙ্গে চমকায় সে কথা শুনে। যদি সত্যিও হয় তবু কি লোকে এমন করে স্বীকার করে? একটু প্রতিবাদ করল না মেয়েটা। পরিমলের এক হাত দূরে বসেও এতটুকু বাধা দিল না তার গল্পে। নির্বিবাদে কলঙ্কটা মেখে নিল নিজের গায়ে। অনিমেষ বলে, তাহলে স্বীকার করছেন যে বড়লোকের ছেলের টাকার লোভে আপনি অনিমেষের পেছনে নাছরবান্দা হয়ে লেগে থেকে তাকে ভুলিয়েছেন। অভিজ্ঞতা ছিল না বলেই ও আপনার ফাঁদে পা দিয়েছে, আর অভিজ্ঞতা ছিল বলেই আপনি ওকে ইচ্ছা মতো ঘুরিয়েছেন। নইলে সত্যি বলতে কি, দুঃখিত হবেন শিবানী দেবী, অনেক অ্যারিস্টোক্রেট মেয়ে ওকে পাওয়ার জন্য তপস্যা করছে। তাহলে স্বীকার করছেন যে ওর কোনো দোষ নেই, দোষ আপনারই। বিষণ্ণ চোখ দুটো একবার মাত্র প্রশান্তের মুখের ওপর রেখে তারপরই নামিয়ে নেয় মেয়েটা। খুব মৃদু আর একটা শব্দ বেরিয়ে আসে, হ্যাঁ। হঠাৎ সবাইকে চমকে ঝনঝন করে সামনের কাপ ডিশ আছড়ে ফেলে খানিকক্ষণ চেয়ারখানাকে উল্টে দিয়ে যেন দৈত্যের মতো লাফিয়ে ওঠে প্রশান্ত। ছুটে আসা বয় বেয়ারাদের সে গ্রাহ্যও করে না। এগিয়ে এসে শিবানীর একখানা হাত শক্ত করে চেপে ধরে হ্যাঁচকা টানে তাকে উঠিয়ে দাঁড় করিয়ে বলে, হ্যাঁ, এত বড় মিথ্যে কথাটা বলতে তোমার মুখে বাঁধলো না? তুমি নাচরবান্দা হয়ে ভুলিয়েছ আমার টাকার লোভে? তোমার কাহিনী শোনানো হচ্ছে আর তুমি তা শুনছ? শিবানীর চোখ ছাপিয়ে এতক্ষণ পর জল নামে। সে মৃদু স্বরে বলে, তুমি যে তাই চেয়েছিলে। আমি কি যা চেয়েছি সব তুমি দিয়েছ, যে এই অপমানে ভাগ নিতে দৌড়ে এলে? আমাকে শাসন করলে না কেন? প্রশান্ত যেন কেঁদে ফেলবে এক্ষুনি, যেন একটা নাটক অভিনয় হচ্ছে। এপাশে ওপাশে কত লোক যে অবাক হয়ে দেখছে তাদের সে খেয়াল নেই কারুর। শিবানী বলে, কিন্তু যা শুনলে সে তো মিথ্যে নয়। কি মিথ্যে নয়? তোমার আগের কথা? মিথ্যে হলেই যে দুঃখ পেতাম বেশি। ভালোবাসতে জানো বলেই তার সীমা টানতেও জানো, কষ্ট দিতে পারো, কষ্ট নিতেও পারো। অন্যরা তা পারে না, তাই তাদের রাগ হয়, হিংসা হয়। হাতখানা আরও শক্ত করে চেপে ধরে প্রশান্ত বলে, চলো শিগগিরই এখান থেকে, এখানে আর এক মুহূর্তেও নয়। পকেট থেকে কতগুলো টাকা বার করে হতভম্ব অনিমেষের দিকে ছুঁড়ে দেয় সে। নে অনি, ভাঙাচোরার দাম শোধ করিস। বন্ধুদের বলে, তোরা খেয়ে নে ভাই, আমরা চললাম, আবার দেখা হবে। তার সেই পেশিবহুল হাতের মুঠো ছাড়ায় সাধ্য কি শিবানীর? সত্যি সত্যিই পালিয়ে যেতে দেয় না তাকে প্রশান্ত। সেই দিনের আলোর মতো উজ্জ্বল ইলেকট্রিক আলোর শাড়ির মধ্যে দিয়ে প্রশান্তের সঙ্গে বেরিয়ে আসতে লজ্জায় আনন্দে এতক্ষণে সত্যি সত্যি দিশেহারা দেখায় কালো মেয়েটাকে।
এই ছিল আজকের গল্প, সুলেখা সান্যালের লেখা লজ্জাহর। আশা করি গল্প পাঠ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে একটি লাইক বাটন প্রেস করে দেবেন। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।